আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি শেষ হলে রোজার আগেই ভোট, জানালেন প্রেস সচিব। সব ইসলামপন্থী ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশের সাথে জোট গঠন করে নির্বাচনে অংশ নেবে জামায়াত, দলটির নায়েবে আমিরের ঘোষণা। বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা জনগণকে সীমান্ত হত্যা প্রতিহতের আহ্বান। এবং প্রবল বর্ষণে দেশে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনী ও নোয়াখালীতে নতুন করে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হলে রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল নিয়োগ সহ প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নজরদারি রাখতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিস্তারিত তুলে ধরতে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডাকেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে রোজার আগে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রায় 17,000 নতুন সদস্য নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব। এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছে, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন। এ সময় নির্বাচন সংক্রান্ত আরও প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ঐশী গোস্বামী প্রমা, 18 বাংলা, ঢাকা। সব ইসলামপন্থী ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলাম। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশে একথা জানান দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। তার আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু না হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচনের নিশ্চয়তা পেলেই জামায়াতে ইসলাম নির্বাচনে যাবে বলেও জানান দলের কেন্দ্রীয় এই নেতা। সকল ইসলামপন্থীরা ইনশাআল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ পন্থী এক শক্তি আমাদের সাথে আসবে, যারা মনে করেন আমাদেরকে মৌলবাদী চিহ্নিত করে, বিদেশিদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে একটা স্টিগমা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন, এটা হবে না।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে 54 বছর ধরে সাধারণ মানুষকে হত্যা করেছে বিএসএফ। দেশবাসীকে এই হত্যাযজ্ঞ প্রতিহতের আহ্বান জানান তিনি। জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের পথসভায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ প্রতিনিধির তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা যান সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এই উপলক্ষে জেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গাতে হাজির নাহিদ, হাসনাত, সামান্তারা। বৃষ্টি উপেক্ষা করেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে বরণ করে নেয় তাদের। দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় 24 শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি বদ্ধপরিকর বলে জানান এনসিপি নেতারা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আলমডাঙ্গার মাটিতে আর নেক্সট টাইম যদি চাঁদাবাজির কোনো চিন্তা করেন, পিটিএসকে ছাড় তুলে ফেলবো। দেশের মানুষ বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিল, আরেক জুলাই আসার পরও এই এক বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গা এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমাদেরকে একটা অভ্যুত্থানের পরে নতুন একটি রাজনৈতিক দল গড়তে হয়েছে। গেল 16 বছর নির্বিচারে সীমান্তে হত্যা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, এটি একটি ভারতীয় খুনি বাহিনী। বিবিসি একটা রিপোর্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এ সময় যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন তাদের বয়কট করার আহ্বানও জানান নাহিদ ইসলাম। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন। চুয়াডাঙ্গার মানুষের উন্নয়ন, চুয়াডাঙ্গার মানুষের শিক্ষা, কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান। জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব আপনাদের সঙ্গে থাকবে। চুয়াডাঙ্গার পথসমাবেশ শেষে ঝিনাইদহে পথসভা ও পথসমাবেশ করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম সহ ডাক্তার তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গুজরাটের গোসাইমতি, আপনি যদি সেই ফৌজ না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। এর আগে মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির কার্যালয় উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 3টা মূলমন্ত্র এবং এই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এই মুজিবনগর থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। সাম্য সাগরের লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ডুবে গেছে নিম্নাঞ্চল। নোয়াখালীর অনেক এলাকাও ডুবেছে পানিতে। ভোলায় ভারী বৃষ্টিতে ভেঙে গেছে নৌঘাট। বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। এছাড়া লঘুচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিচু এলাকাগুলো। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরী, হালদা, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। শত শত গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানির তরে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু, হাঁস মুরগির খামার। সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বইছে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে পানিবন্দী অন্তত 20 গ্রামের প্রায় 15,000 মানুষ। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মূল্য এখানে থাকলো এখানে, এখন আমরা কি করবো? এখন খাড়ের উপর আমরা নিরাপদ না। খাড়ের উপর পর্যন্ত পানি উঠছে। আইনের তো কোনো মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামানালো, জিনিসপত্র, পুকুরে মাছ, গাছ লই সবই শেষ। যদি আপনার বেড়িবাঁধ গুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার আর আপনার যে পানিটা আসতো না।
নোয়াখালীতে গত 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে ডুবে গেছে এই অঞ্চলের বেশিরভাগ এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় একদিনে পানি বেড়েছে 17 সেন্টিমিটার। 5 দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চঘাট। এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা থেকে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েকটি বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয়দের সতর্ক করার জন্য করা হচ্ছে মাইকিং। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে বসতঘর, ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্যঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে বানভাসী মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ছাড়া দেশের 7 বিভাগে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফেনীতে 24 ঘন্টায় 399 মিলিমিটার ও ঢাকায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও জলজটের সতর্ক করা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি হচ্ছে কর্মজীবীদের। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজট, ফলে বিপাকে পড়েন কাজের জন্য বাইরে বের হওয়া মানুষ। নির্ধারিত গন্তব্যের যানবাহন না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ভিজতে দেখা যায় অনেককে। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়ার খুবই সমস্যা হচ্ছে, আর গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। বৃষ্টির ভিতরে একটু খারাপই, কারণ গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, জার্নি একটু কষ্ট। ট্রাফিক পুলিশ বলছে, বৃষ্টির পানি জমার কারণে যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় তাদের। 2টা গাড়ি নষ্ট হয়েছে পরপর। এই গাড়িগুলো সরাইতে হচ্ছে, সরানোর কারণে আপনার হচ্ছে যে এই লেট হয়েছে। যে অফিস টাইমে গাড়ি জমে গেলে সেটা তো কমাইতে একটু সময় লাগে। এদিকে বৃষ্টি হচ্ছে, যে কারণে এই চারপাশে একটু গাড়ি জমে গেছে। রংপুরের মিঠাপুকুরের বাদল মিয়া ঢাকার শহরে রিক্সা চালিয়ে যার সংসার চলে। ঝড় বৃষ্টিতে তার কি ঘরে বসে থাকার উপায় আছে? গাড়ি চালাম, মনে করো গাড়ি না বাই করলেও টাকা নিব, বাই করলেও টাকা নিব, তার মাধ্যমে আমাকে চলতে হবো, খাওয়াতে হবো। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে একটা লঘুচাপ আছে, এর প্রভাব প্রচুর মশারা বাংলাদেশের ভিতরে আসতেছে। আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয়। এটা দুটোর যোগফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। 2-1 দিন বিরতি দিয়ে আবারও সারা দেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই সময়ের বৃষ্টিপাতে সাইক্লোনের সম্ভাবনা নেই, তবে এ সময় জোয়ার ভাটার প্রভাবে নদীতে পানি বাড়বে, ফলে বাড়তে পারে নদী ভাঙন। এ কারণে দক্ষিণাঞ্চল সহ নদী ভাঙন কবলিত এলাকায় অধিক সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসী কর্মীদের মাত্র 3% লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান। বাকি 97% যাচ্ছেন অবৈধ সাব এজেন্টের মাধ্যমে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ও কাপের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ফলে বেশিরভাগ কর্মী মৌলিক অধিকার বঞ্চিত। নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারের ব্যবস্থা নেওয়া ও বিদ্যমান আইন সংস্কারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স। প্রতি বছর গড়ে দেশে আসছে 2500 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয়। প্রতি বছর বিদেশে যাচ্ছে 10 লাখেরও বেশি কর্মী, কিন্তু আশানুরূপ প্রবাসী আয় নেই বলে অভিযোগ বিভিন্ন মহলের।
অভিবাসীদের জন্য ন্যায় বিচার এখনো বহুদূর এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ওকাব বলছে ৯৭% কর্মী এখনো বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন না। গত ১.৫ বছরে বিএমইটির সালিসি শাখায় দাখিল করা ১১৪টি অভিযোগ পর্যালোচনা করে সংস্থাটি বলছে এভাবে বিদেশে যাওয়া ৪৭% পুরুষ এবং ৩৪% নারী থাকা, খাওয়া ও নিরাপদ স্যানিটেশন সহ মৌলিক অধিকার বঞ্চিত। আবার নারীদের ৯৪%ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। তাই বাধ্য হয়ে এদের ৩৬% মাত্র ৩ মাসের মাথায় ফিরে আসছেন দেশে। এতে প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আজকে থেকে ২০ বছর আগে আমি সৌদি আরবে দেখেছি কর্মীরা যে বেতন পেত এখন তার চেয়ে কম। তার মানে কি এখন লোক আমরা পাঠিয়েছি যেন তেন ভাবে এই যে গোড়ায় যে গলদ আমাদের রিক্রুটমেন্টে, তার ফলে আমাদের রেমিটেন্সও কমেছে এবং তার তো প্রবলেম বেশি হবে, সে কাজ করবে, এটি তো খুব স্বাভাবিক। রিক্রুটিং এজেন্সি অথবা যারা মিডলম্যান আছে বা সাব এজেন্ট আছে তারা কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে ৪-৫ লাখ টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে। কম্পেনসেশনের কোনো গাইডলাইন কি আছে? আরবিট্রেশন যখন হয় ২০,০০০, ১,৭০,০০০, কেন এটা? ন্যায্যতা বা জাস্টিসের আমাদের যেমন ১৩ আইন বলেন, ১৮ আইন বলেন, কোথাওই আমরা জাস্টিসের বিষয়ে আলাদা কোনো অংশ নেই, অ্যাক্সেস টু জাস্টিসের। এবং আমি যখন ন্যায় বিচার বলছি, অভিবাসীর ক্ষেত্রে আসলে ন্যায় বিচারের মধ্যে কি কি পড়ছে এই সংজ্ঞাটা কিন্তু নাই। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলছেন পুরনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে জঞ্জাল ওখানে তৈরি করা হয়েছে, বুঝছেন, আপনি ঢুকে সব ঘন্টাখানেক থাকতে আপনি বুঝবেন না এটা মন্ত্রণালয় নাকি যন্ত্রণালয়। এই সরকার চালাচ্ছে কিন্তু জিরো চালাচ্ছে কিন্তু এনজিও লোকজন। খেয়াল করছেন আপনারা? তাদের ভাবনাটা আমরা একটু আলাদা আছে, আউট অফ দ্য বক্স। আমাদের যেটুকু সাহিত্য আমরা আমাদের টিম দিয়ে চেষ্টা করি, আপনারা আমাদের সঙ্গে আসেন, এনগেজমেন্ট বাড়ান। অভিবাসন প্রত্যাশীদের কোনো সাব এজেন্ট বা আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ না যাবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার খেলার খবর। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে হারানো কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক লিটন দাস। এদিকে বাংলাদেশকে সমীহ করছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথা আসালাঙ্কা। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জানান তিনি। আজ সন্ধ্যা ৭টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের প্রথম টি-20। পরাগারমানের রিপোর্ট। টেস্ট কিংবা ওয়ানডে সিরিজ কোনোটিতে শ্রীলঙ্কাকে পরাস্ত করতে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও লঙ্কান সিংহদের কাছে পরাজিত হয়েছে টাইগাররা। তবে টি-20তে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। টি-20 সিরিজের জায়গায় আছে, ডিফারেন্ট ফরম্যাট। টেস্ট আলাদা একটা ফরম্যাট, ওয়ানডে আলাদা একটা ফরম্যাট, টি-20 আলাদা ফরম্যাট। সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কিভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। নির্ধারিত দিনে কয়েকজন ক্রিকেটার ভালো খেললেই টি-20তে জয় পাওয়া সম্ভব। বোলিংয়ে শ্রীলঙ্কাকে নিজেদের চেয়ে এগিয়ে রাখলেও ব্যাটিং বোলিংয়ে স্বাগতিকদের পরাস্ত করার ইচ্ছে লিটনের। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি, এবং ম্যাক্সিমাম প্লেয়ার যদি বলি আমি ওর ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয়, একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম। সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। এদিকে জয়ের ধারা টি-20তেও অব্যাহত রাখতে চায় শ্রীলঙ্কা। তবে মাঠে নামার আগে বাংলাদেশকে সমীহ করছেন লঙ্কান অধিনায়ক চারিথা আসালাঙ্কা। সিরিজটা তাদের জন্য কঠিন হবে বলে জানান তিনি। বাংলাদেশ quite good on T20s, but they are still young side like us. I don't think we are far ahead, but it's going to be a tough series for us. চোটের কারণে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলতে পারছেন না টি-20তে। তার অভাবটা ভালোই অনুভব করছেন আসালাঙ্কা। পরাগারমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি শেষ হলে রোজার আগেই ভোট, জানালেন প্রেস সচিব। সব ইসলামপন্থী ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশের সাথে জোট গঠন করে নির্বাচনে অংশ নেবে জামায়াত, দলটির নায়েবে আমিরের ঘোষণা। বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা জনগণকে সীমান্ত হত্যা প্রতিহতের আহ্বান। এবং প্রবল বর্ষণে দেশে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনী ও নোয়াখালীতে নতুন করে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।